একজন রূপকথা পর্ব 11 নুসরাত জেরিন। কবিতার বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেল। সপ্তাহখানেক পরেই বিয়ের ডেট ঠিক করা হয়েছে। রোজিনা বেগম এর মাঝে শোভনকে ডেকে বললেন, গয়নাগাটি কিছু দিতে হবে তো বাবা, বিয়ের খরচও আছে, এত টাকার জোগাড় করতে পারবি? শোভন একগাল হেসে বলল, চিন্তা করো না মা, অফিস থেকে লোন নিয়েছি। মেয়েটা এতদিন এ বাড়িতে ছিল, নিজ বোনের মতো ভালোবেসেছিলাম একসময়। জায়গাটায় নিজ দোষে ময়লা জমিয়েছে সে, তবে জায়গা থেকে কি অত সহজে সরিয়ে ফেলা যায়? সে আমাকে যাই ভাবুক, আমি তাকে ছোট বোনটিই ভাবি মা। রোজিনা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। তার ছেলেটা একসময় ছেলে মানুষই করতো, বাচ্চামো করতো, সে আজ এত বড় হয়ে গেল চোখের পলকেই। এই না হয় সেদিন হাফ প্যান্ট পরে তার কাছে এটা ওটার জন্য বায়না করত। কবিতা কথার কাছে এসে কান্নায় ভেঙে পড়ল। বিয়ে ভাঙার কম চেষ্টা করেনি সে, ছেলের নম্বর জোগাড় করার চেষ্টা করেছিল, পারেনি। বিকেলে শোভনের ফোন চুরি করে তন্ন তন্ন করে নম্বর খুঁজেছে। অফিসের ম্যানেজার, সে ম্যানেজার বা রোহান নামেই তো সেভ করার কথা, কিন্তু না, এই নামের টিকিটও খুঁজে পাওয়া যায়নি। রোজিনা বেগমের বারবার বুঝিয়েছে সে এত দ্রুত বিয়ে করতে চায় না, বিয়ের বয়স হয়নি, তার বন্ধু বান্ধবদের কারো এখনো বিয়ে হয়নি। রোজিনা বেগম থমথমে গলায় বলেছেন, কারো হয়নি তো কি হয়েছে, তোমার হবে। তাছাড়া বিয়ের বয়স হয়নি, অথচ বোনের সংসার ভাঙার বয়স হয়ে গেছে। কবিতা আর কিচ্ছু বলতে পারেনি, অবশেষে বাধ্য হয়ে কথার শরণাপন্ন হয়েছে। সেদিন বিকেলের পর থেকে কথা তাকে একদম এড়িয়ে চলে, সামনাসামনি পড়লেও টু শব্দটি করে না। কবিতা কাঁদতে কাঁদতে বলল, আমায় এত বড় শাস্তি দিস না আপা, সামান্য ভুলের এত বড় শাস্তি হয় না। কথা বিস্ময় নিয়ে বলল, সামান্য ভুল? সামান্যও তো না রে আপা, আমার তো কোনো ভুলই নেই, দুলাভাই তোকে ভুলভাল বুঝিয়েছে। আসলে তুই একটু সেকেলে তো অন্যরকম, তাই আর কি, তোকে দিয়ে তার পোষাচ্ছে না এখন আমার পেছনে। কবিতা কথা শেষ করতে পারল না, কথার রক্ত চোখনো থেকে থেমে গেল। কথা বলল, উনি তোর নামে কিচ্ছু বলেনি কবিতা, তুই এত বেয়াদবি করার পরেও বলেনি। যা জানার আমি নিজে জেনেছি, নিজের চোখে দেখে জেনেছি। কবিতা চুপসে গেল, মুখে আর কোনো কথা ফুটল না, মূলত কথা খুঁজে পেল না। কথা আচমকা উত্তেজিত হয়ে পড়ল। বরাবরই সে শান্ত মেয়ে, মামির হাজার বকাবকি, অশ্রব্য গালাগালি শোনার পরেও সে কখনো রাগ করেনি। কঠিন কঠিন কথাও সে শান্ত গলায় বলেছে। হঠাৎ শান্ত মেয়েটার এমন অশান্ত রূপ দেখে কবিতা ভয় পেয়ে গেল। কথা তার দুহাত ধরে ঝাঁকিয়ে বলল, কেন করলি কবিতা, কেন করলি এমন? আমি তো তোর নিজের বোন, বল, আপন বোন, তবে আমার সাথেই কেন কবিতা? এটা সেই কবিতা তো যে মামির ভয়ে আমায় আঁকড়ে জড়িয়ে রাখতো, আমাকে আকাশ মতো ভালোবাসতো। অফিসের ঢোকার পর শোভনের সাথে বিয়ে হওয়ায় তুই কতটা খুশি হয়েছিলি, মনে আছে তোর? তবে এসব কেন? কবিতা উত্তর দেওয়ার আগে সে আবার বলল, আমি জানতাম আমার বোনটা একটু লোভী, একটু বাচ্চা, বয়সের তুলনায় বুদ্ধি কম, কিন্তু আমার প্রতি তার ভালোবাসাটা কম না। আমি এতটা ভুল ছিলাম কবিতা, এতটা ভুল চিনলাম তোকে। মা চলে যাওয়ার পর থেকে আমি খুশি রাখবার চেষ্টা করেছি, তাহলে আমিই কেন কবিতা? এতক্ষণে কবিতা মুখ খুলল, তুই আমার বোন আপা, তবে আমার বোন বাক্যটাতে বোনের আগে কিন্তু আমার কথাটা আসে, ভেবে দেখেছিস? মানে কি জানিস? আগে আমি, তারপর আমার বোন তুই। তাহলে আমার কথা না ভেবে আগে তোর কথা কেন ভাববো? আমার নিজের খুশিকে কেন প্রাধান্য দেব না? কথা প্রত্যুত্তর করতে পারল না। কবিতা কখনোই এমন শক্ত কথা বলতে পারত না, সে তো নরম মনের মেয়ে ছিল, একটু ধমকেই সে কেঁদে দুনিয়া ভাসাতো। তার হঠাৎ এত পরিবর্তনের কারণ কি? সময়, নাকি পরিস্থিতি, নাকি অসৎসঙ্গ, ভার্সিটির উচ্ছৃঙ্খল বন্ধু বান্ধবদের সাথে কবিতার এই অদ্ভুত বিয়েতে খুব বেশি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না করলেও একেবারে সাদামাটাও হলো না। শোভনের আত্মীয় স্বজনরা না থাকলেও
কলিগরা এসেছে, বসার রুমটা সবাই হাসি আনন্দে মুখরিত করে রেখেছে। একজন কলিগ তো কথায় কথায় বলেই ফেলল, শোভন ভাইয়ের শালিকার সাথে সাথে তার নিজেরও কপাল খুলে গেল। ম্যানেজারের সাথে আত্মীয়তা হচ্ছে, এবার প্রমোশন ঠেকায় কে? শোভন কথাটা আমলে না নিয়ে হেসে উড়িয়ে দিল। কী সব উদ্ভট কথাবার্তা! আত্মীয়র ক্ষমতা থাকলেও বা কী? শোভন তো আর সুবিধাদার না, সে নিজের যোগ্যতায় প্রমোশন নেবে, অন্যথায় নয়। মালতীকে খাবার আনা নেবার কাজ দেওয়া হয়েছে। রোজিনা বেগমও নিষেধ করে দিয়েছেন। রোহান বসেছে কোনার সোফাটায়, তার মুখ জুড়ে তৃপ্তির হাসি। কবিতাকে সে কয়েকদিন আগে থেকেই নজরে রেখেছিল। শোভন তো এর আগেও তাকে ভার্সিটি নিয়ে গেছেন। মালতী বসার ঘরে পা রাখার সাথে সাথে উল্টো ঘুরে কিচেন ফেরত গেল, কথা বলল, কি হলো মালতী, খাবার নিয়ে ফিরে এলে কেন? মালতী উত্তর দিল না, তার মুখ গম্ভীর। মিনিট দুয়েক বাদে সে গম্ভীর খোলস ছেড়ে দুহাতে মুখ ঢেকে কেঁদে উঠল। কথা তখন হতবিম্বল চোখে তাকিয়ে আছে। মালতী মধ্যবিত্ত ঘরের মেয়ে, গ্রামের টিনের চালাওয়ালা ছোট ঘরটায় সে বাবা মা আর তার দুই ভাইয়ের সুখী সংসার ছিল, যেখানে খাবারের অভাব হলেও সুখের অভাব ছিল না। তারপরেও মালতী লোভ করে ফেলেছিল আর একটু ভালো থাকার লোভ, ভালোবাসার মানুষের লোভ। সেই লোভের লোকটার হাত ধরে পাড়ি জমিয়েছিল অজানা অচেনা শহরটায়, নতুন করে সংসার পেতেছিল। তার স্বামী তখন ভালো বেতনের চাকরি পেয়েছেন। টাকা পয়সা, শাড়ি গহনার ছাড়াছাড়ি, শুধু ভালোবাসাটাই যেন ফিকে হয়ে গেল। লোকটা কেমন মুখের উপর ডিভোর্স লেটার ছুঁড়ে নির্লিপ্ত ভঙ্গিতে বলেছিল, তোমাকে আমার সাথে মানায় না মালতী, তুমি গ্রামের অশিক্ষিত মেয়ে, আর আমি এত ভালো বেতনের মাইনে পাওয়ার লোক, তোমার সাথে আমায় যায় বলো? মালতী তখন কাগজটায় সই করে একটা কথাই বলেছিল, আসলেই তোমার সাথে আমার যায় না, এত জঘন্য মানুষটার সাথে অন্তত আমার মতো মেয়েকে মানায় না। এসব কথা মালতীর মুখ থেকেই শুনেছে। শোভনের কলিগদের মধ্যে মালতীর স্বামীও আছে, বিয়ে করেছে সম্পত্তি, ভালো ঘরের মেয়েকে। মেয়েটা এসেছেও এ বাড়িতে, সাজ পোশাক দেখলে তাকে নির্দ্বিধায় উচ্ছৃঙ্খল বলে আখ্যায়িত করা যায়। মালতীর কথাটা বুকে চেপে চুপচাপ বসে রইল। চারপাশে এত মুখোশরাজি মানুষ, কেন যে জানে ভেতরটায় পচন ধরা। এই যে ছোট মেয়েটা, তার সাথে এত খারাপ হবার কি খুব বেশি দরকার ছিল? তার দোষটা কোথায় ছিল? ভুল মানুষকে বিশ্বাস করা, সেই দোষেই বুঝি এখন লোকের বাড়ি কাজ করে খেতে হয়। নিজেকেও কি ভুল করেনি? কবিতাকে বিশ্বাস করে, কিন্তু বিশ্বাস করাটা দোষের নাকি বিশ্বাস ভাঙাটা? বিয়ের আগ মুহূর্তে বাতাসের মতো ছড়িয়ে পড়ল। কনে পালিয়েছে, বিয়ে বাড়ির কোনায় কোনায় সব জায়গায় খোঁজা শেষ, কনের হদিশ পাওয়া যায়নি। তবে কথার রুমে একটা চিঠি খুঁজে পাওয়া গেল। কবিতা লিখেছে, তুই সত্যি আমাকে এতদিনেও চিনিসনি আপা। আগের আমি আর এই আমির ভেতর বিস্তর তফাৎ। আগের কবিতা